ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। ফেরদৌস মামুন এবং সাইফুর রহমান তপন দুজনকে স্বাগত আমাদের সংবাদ সম্প্রসারণে। যেমনটি শুরুতে আমরা বলছিলাম যে দিনের বাছাই করা সংবাদ, দর্শক আপনারা জানেন যে গেল কয়েকদিন ধরে দেশের আলোচিত যে খবর, যে আলোচ্য ইস্যু, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেটি আসলে আলোচনা কেন্দ্রবিন্দুতে আছে। আমরা পুরো সংবাদ সম্প্রসারণ জুড়ে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে প্রধান বার্তা সম্পাদক গ্লোবাল টেলিভিশনের ফেরদৌস মামুন, আপনাকে যুক্ত করে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে গেল কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা আমরা পাচ্ছি। তার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন তার মাধ্যমে আমরা জানলাম, একটু আগে তিনি ব্রিফ করলেন, যেটি জানালেন যে চিকিৎসকদের চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন এবং অবস্থা যদি একটু স্থিতিশীল হয় মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে নেওয়া হবে বিদেশে। চলছে ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি। প্রশ্ন হচ্ছে, আসলে দেশের রাজনৈতিক এই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার যে সুস্থতা, এটা আসলে কতটা গুরুত্ব বহন করে, কতটা প্রাসঙ্গিক এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতিতে বেগম খালেদা জিয়া সম্ভবত সবচেয়ে উঁচু মাত্রায় আছেন রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে। এবং এই মুহূর্তে বাংলাদেশে এই বিএনপি আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় দল। সেই হিসেবে যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে একটা অমানিসার ছায়া দেখা গেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ, বিভেদ, এবং আহ অন্তর্বর্তী সরকার সেই বিভেদকে থামানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ করার জন্য, সংহতি করার জন্য, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যে সেই ক্ষেত্রে আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। ওনার অসুস্থতা একটা না, ওনার আর্থারাইটিস আছে, ওনার কিডনিতে সমস্যা আছে, ওনার এই সম্প্রতি নিউমোনিয়া হয়েছে, ফুসফুসে সমস্যা হয়েছে। মানে 80 বছরের একজন রাজনীতিবিদ, তার শারীরিক অবস্থা যে আহ, বয়সের তুলনায় এই বয়সে এসে বেশ জটিল আকার ধারণ করেছে। তো আমরা মনে করি যে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে খালেদা জিয়া একজন অভিভাবক সমতুল্য হিসেবে গণ্য হয়ে থাকে। আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে যা কিছুই করুক না কেন, আমাদের কাছে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া যদি তার পক্ষ থেকে যে কোনো রাজনৈতিক দলকে কোনো বার্তা দেন বা সবাইকে যদি বলেন, সবাই তার কথা মানবে। কারণ আমরা এই আজকের দিনটিতে দেখেছি, গতকাল থেকে আজ পর্যন্ত দেখেছি যে বেগম খালেদা জিয়ার এই সংকটাপন্ন অবস্থার মধ্যে শুধু বিএনপির নেতাকর্মী নাই, বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং প্রত্যেকেই তার সুস্থতা কামনা করেছেন এবং প্রত্যেকেই তার সম্পর্কে যথেষ্ট পজিটিভ মন্তব্য করেছেন, যেটা একজন রাজনীতিবিদের জন্য একটা বিরল সৌভাগ্যের বিষয়। তো আমি মনে করি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সেই রাজনীতিবিদ হিসেবে সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন, যাকে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই তাকে পছন্দ করে এবং তাকে যথেষ্ট মূল্যায়ন করে। সুতরাং তার মতো একজন ব্যক্তিত্ব যখন অসুস্থ হয়ে পড়ে, যদি অসুস্থ হয়ে উনি একেবারে বিছানায় পড়ে যান বা এরকম, আমরা চাই না, তারপর যদি এরকম কিছু হয়, আমি মনে করি যে এর পরবর্তীতে সামনে যেহেতু নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে নানান ধরনের নানান মুখী সংকট চলছে বাংলাদেশে। সেই সংকট গুলো উত্তরণের জন্য সবাই মনে করে যে বেগম খালেদা জিয়া শেষ মুহূর্তে যদি যা কিছু বলবে হয়তো বা সবাই মেনে নিবে। যদি বেগম খালেদা জিয়া সে অবস্থায় না থাকেন, আহ আল্লাহ চায় যে উনি ওই অবস্থায় না যাক, তারপর না উনি যদি না থাকেন, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই নির্বাচন কেন্দ্রকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে ভবিষ্যতে যে আরো মতবিরোধ বা আরো কিছু বিতর্ক হতে পারে, সেটা সমাধানের জন্য কিন্তু আসলে আমাদের কোনো অভিভাবক থাকবে না। তা আমি আশা করবো যে অবশ্যই বাংলাদেশের সমস্ত জনগণ প্লাস রাজনীতিবিদদের মতো আমিও চাই যে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং উনি আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠুক। কারণ আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। নিশ্চয়ই। সাইফুর রহমান তপন, আপনার কাছে ফিরতে চাই এবং একই প্রশ্ন রাখতে চাই। আসলে দেশের রাজনৈতিক ক্রান্তিকাল সংকটময় মুহূর্তে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কতটা গুরুত্ব বহন করছে, কতটা প্রাসঙ্গিক? ধন্যবাদ আপনাকে। না, এটা তো মানে প্রশ্নের কোনো অবকাশ নেই। বেগম খালেদা জিয়ার যে অবস্থান আমাদের জাতীয় রাজনীতিতে, এই মুহূর্তে ওনার অবস্থান সবার উপরে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা এবং যেটা হলো শঙ্কার বিষয়, সেটা হলো যে আমরা একটা খুবই একটা সময়ের অস্থির সময় পাচ্ছি আমরা, এবং গণতন্ত্রে উত্তরণের জন্য আমাদের মধ্যে যে আকুতি কাজ করছে এবং সবার মধ্যে যে তাগিদ কাজ করছে, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, সঠিকভাবে মোকাবেলা করার জন্য আহ যে দলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিএনপির ভূমিকা সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ, সেই দলের শীর্ষ নেতা তিনি। এবং শুধু তা না, এখানে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে এই দলের বিএনপি এমন একটা দল, আমি এটা এর আগেও বলেছি যে বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ, এরা এই এমন টাইপের পার্টি, সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু এই দলগুলোর সাথে যুক্ত হয়ে থাকে। আমরা যাদেরকে ভালো বলি তারা যেমন থাকে, যাদেরকে আমরা আপাত মন্দ বলি তারাও থাকে, নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে থাকে। অর্থাৎ সত্যিকার অর্থে একটা জাতীয় চরিত্র বলতে যেটা বোঝায়, সে জাতীয় চরিত্র কিন্তু এই দলগুলোর থাকেই। এই মুহূর্তে বিএনপি হলো সেই দল। এখন এই দলের যে কোহেশন বা সংহতি, যেটা বন্ধন, যেটা আপনি জানেন যে দলের মধ্যে নানান গ্রুপ থাকে, নানান স্বার্থের সংঘাত থাকে। এই জায়গাটাতে সংহতি নিশ্চিত করার জন্য যে ব্যক্তি ভূমিকা রাখেন বা যে নেতৃত্ব ভূমিকা রাখেন, খালেদা জিয়া হলেন সেই ধরনের একজন নেতৃত্ব বা নেতা। এখন তার অনুপস্থিতি কিন্তু এই দলটাকে যেমন একটা ইয়ের মধ্যে ফেলবে, সমস্যায় ফেলবে। এবং এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এই দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তারেক রহমান, তিনি কিন্তু দেশে আসতে পারছেন না। এবং এটা নিয়েও কিন্তু একটা ইস্যু হচ্ছে, এটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। আজকে আমি দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন তারেক রহমানের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, এবং উনি বেশ বিরক্তই হচ্ছিলেন এটার স্পষ্ট জবাব দিতে। আমি সাংবাদিক হিসেবে বলবো যে মির্জা আলমগীর সাহেব, ফখরুল সাহেব কিন্তু স্পষ্ট উত্তর দিচ্ছিলেন না। কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সামাজিক মাধ্যমে এটা প্রকাশ করছে যে কেন তারেক রহমান সাহেব আসতে পারছেন না, কেন তার তার কি কি নিরাপত্তার ঘাটতি আছে ইত্যাদি বিষয়। তো ফলে এই যে সংকট, এর মধ্যে যদি বেগম খালেদা জিয়া অনুপস্থিত হন, তাহলে এই শুধু সংকটটা আমি বলছি শুধু বিএনপির জন্য হবে না, বিএনপির জন্য হবে না, এটা ছড়িয়ে পড়বে। এটা কিন্তু গোটা নেশনকে এটা টাচ করবে, নেশনকে এটা ইনভলভ করবে। এবং এখানে যে বিভিন্ন রাজনৈতিক শক্তি আছে আমরা জানি, যারা মাথাচাড়া দিতে চায়, যারা ফায়দা লুটতে চায়, যারা যেটাকে আমরা বলি যে আলু পুড়িয়ে খাওয়ার স্বভাব যাদের, ওই সমস্ত শক্তি কিন্তু এখানে মাথাচাড়া দিতে পারে। ফলে যে অস্থিরতার মধ্যে আমরা আছি, সেই অস্থিরতা আরো বাড়বে। এক ধরনের অরাজকতারও শঙ্কা এখানে উড়িয়ে দেওয়া যায় না। ফলে যে কাঙ্ক্ষিত নির্বাচন, সে নির্বাচন কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে এই জন্য বলছি বেগম খালেদা জিয়ার সুস্থতা এই দিক থেকে কিন্তু এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই কারণেই মামুন ভাই যে বললেন যে সমস্ত দল সেখানে যাচ্ছে বা তার সুস্থতা কামনা করছে, এবং জাতির মধ্যেও এই ধরনের একটা আকাঙ্ক্ষা আছে সেটা। নিশ্চয়ই সাইফুর রহমান তপন, এই এবং এই আমরা ক্ষতি অর্থাৎ এই মুহূর্তে তার সুস্থ হয়ে ফিরে আসাটাই দেশের রাজনীতির জন্য, সর্বোপরি দেশের
দেশ যে নির্বাচনমুখী সেটার জন্য হলেও আসলে তার ফিরে আসাটা, সুস্থতা থাকাটা খুবই প্রাসঙ্গিক বলে মনে করছেন। সাইফুর রহমান তপন, ফেরদৌস মাহমুদ দুজনকে আমরা রাখবো। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবার এসে আরও আলোচনা করব। দর্শক, বিরতি নিচ্ছি, সংবাদ সম্প্রসারণের সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। আমরা ফিরছি আলোচনায়। বিরতির পর ফেরদৌস মামুন আবারও আপনার কাছে ফিরতে চাই। বিরতির আগে সাইফুর রহমান তপন যেমনটি বলছিলেন যে তারেক রহমানের দেশে ফেরা ইস্যুটি নিয়ে, ফেরদৌস মামুন আপনার কাছে যে প্রশ্নটি এবার রাখতে চাই সেটি হচ্ছে, আসলে মায়ের এমন অবস্থায় কোন সন্তানই বা চায় না তার মায়ের পাশে থাকতে? সেই বাস্তবতায় আসলে তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে তিনি ব্যাখ্যা করেছেন আসলে কেন তিনি থাকতে পারছেন না। সবকিছু মিলিয়ে তার বিপরীতে প্রেস সচিব বলেছে তার দেশে ফেরা নিয়ে আসলে কোনো তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সংকট নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সবকিছু মিলিয়ে আসলে এই ফেরা নিয়ে যে সমালোচনার জন্ম দিয়েছে, আলোচনার জন্ম দিয়েছে, আপনার দীর্ঘদিনের পর্যবেক্ষণ কি বলে সাংবাদিকতার? দেখুন, আজকে সকাল বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে তারেক রহমান সাহেব ফেসবুকে যে স্ট্যাটাসটা দিয়েছেন, সেই স্ট্যাটাসটা একজন প্রবাসী সন্তান হিসাবে মা বা বাবা দেশে অসুস্থ থাকলে পরে, গুরুতর অসুস্থ থাকলে পরে যে ধরনের স্ট্যাটাস দেওয়ার কথা সেই স্ট্যাটাসটা দিয়েছেন। কিন্তু ওই স্ট্যাটাসটার মধ্যে কিন্তু জাস্ট একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, যে লাইনে উনি লিখেছেন যে হলো যে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীনে নয়। আসলে বাংলা শব্দে এটা খুব কিন্তু একটা ক্রিটিক্যাল দুটো শব্দ উনি ব্যবহার করেছেন, বা বেশ তাত্ত্বিক শব্দ উনি এখানে ব্যবহার করেছেন। একক কিন্তু নিয়ন্ত্রণ সেই নেই জায়গাটা তার হাতে, কথা আসলে হচ্ছে যে মানে তার যে একক ইচ্ছার নিয়ন্ত্রণে। প্রতিফলন হবে তা কিন্তু নয়। কিন্তু দেখেন যে হলো আসলে আমরা, উনি তো একটি বাংলাদেশের সবচেয়ে বড় দলের শীর্ষ ব্যক্তি বলতে পারি। তো সেই জায়গাটা থেকে আসলে উনি কি মিন করতে, এটা একমাত্র উনিই বলতে পারবে। কিন্তু আমাদের জায়গা থেকে যদি বলতে হয়, বা সাধারণভাবে যে প্রশ্নটা মানুষের মনে ওঠে, যে বা উঠতে পারে, বা যেটা নিয়ে লেখালেখি হচ্ছে, একটু আগে তপন ভাইও বলেছেন যে কেন এটা ওনার জন্য একক অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন একটা থেকে যায়, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে যদি আপনি রাজনীতি সচেতন লোক হন। তবে আমি বিশ্বাস করি যে উনি কেন এই লাইনটা লিখেছেন, এটার ব্যাখ্যা উনি অবশ্যই একসময় না একসময় জনগণের কাছে দেবেন। কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের পক্ষে বলা সম্ভব না যে 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 কোনো সন্তানের মা যতই ক্রিটিক্যাল জায়গায় থাকুক না কেন, যে ক্রিটিক্যাল পজিশনে থাকলে পরে যে তার কিন্তু ছুটে আসার কথা। আপনি দেখেন যে এটার পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাহেব কিন্তু সাথে সাথে সরকারের অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে। বলেছেন সরকারের কোনো বিধি অবস্থানটা কি নিষেধ পরিষ্কার নেই। করেছেন উনি? যে ওনার ব্যাপারে, ওনার এই মুহূর্তে আসার ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই, প্লাস ওনার নিরাপত্তার সব বিষয়টা দেখা হবে। তারপরেও এটা ওনার কেন একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা উনি বলতে পারবে। এটা আসলে আমাদের জায়গা থেকে এটা আসলে ব্যাখ্যা বা পর্যালোচনা করাটা কতখানি যুক্তিসঙ্গত হবে আমি সেটা বুঝতে পারছি না। তবে দেশের সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে হলো এই লাইনটাকে ওনাকে অবশ্যই একটা না একটা সময় এটাকে ব্যাখ্যা করে জনগণের কাছে উত্তরটা দিতে হবে। নিশ্চয়ই, অত্যন্ত দারুণভাবে আপনি আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন। সাইফুর রহমান তপন, আপনার কাছে আমরা একই প্রশ্ন রাখতে চাই। যেমনটি বলছিলেন যে আসলে তারেক রহমান দেশে ফিরে এসে নিয়ে, তারেক রহমান যেমনটি একক নিয়ন্ত্রণাধীন নয় বলেছেন, তার বিপরীতে কিন্তু সরকারও তার অবস্থান, অন্তর্বর্তী সরকারও তার অবস্থান স্পষ্ট করেছে, বলেছেন কোনো বিধি নিষেধ নেই। সরকারও তার অবস্থান স্পষ্ট করেছে, তারেক রহমানের স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান স্পষ্ট করেছে। তাহলে অস্পষ্টতা বা আসলে কেন এই বিষয়ে এখন কোনো স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না? কি মনে হয় আপনার, আপনার পর্যবেক্ষণ কি বলে আসলে? না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বটে। এবং খালেদা জিয়ার অসুস্থতা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তারেক রহমানের দেশে ফিরে না আসা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন যে বিএনপির মতো দল, আমি আগেই বলেছি যে একটা হেটারোজিনিয়াস দল, নানা ধরনের লোক ওখানে থাকে। কার কি উদ্দেশ্য, কার কি অভিসন্ধি, এগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসা বা একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা কিন্তু যে কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা যাকে কেন্দ্র করে দলটা আবর্তিত হয়, তার পক্ষেই এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। তো ফলে
ওনার দেশে ওনার যে উপস্থিতিটা কিন্তু এটা দলের যারা ওয়েলউইশার যেমন ফিল করছে, সাধারণ মানুষও কিন্তু ফিল করছে সেটা। কারণ কেউই তো চায় না যে এখানে যে সমস্ত মানে দুর্ঘটনা ঘটছে, যে সমস্ত ঘটনা ঘটছে, যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে বিএনপির নানা অংশের মানুষের দ্বারা, এগুলো নিয়ন্ত্রিত হোক, এটা মানুষ কিন্তু চায়। এখন মানুষের মধ্যে কেন এই প্রশ্নটা উঠছে কারণটা হলো এটা শুধুমাত্র এই না যে বেগম খালেদা জিয়া তার মা তিনি ছুটে আসবেন, শুধু এই কারণে না, কারণ তিনি একজন রাজনৈতিক নেতা, দেশ মানে আমি আমি বিএনপির যে নেতা কর্মীরা যারা ফেসবুকে লেখালেখি করছে আমার সাথে যারা আছে, তাদের বক্তব্যের মধ্যে আমি একটা কমননেস দেখি। কমননেসটা কি, সেটা হলো তারা বলছে যে তারেক রহমানের কাছে পরিবারের চেয়ে দেশ বড়। দেশটা এই অর্থে যে তার যে নিরাপত্তা দেশের সংহতি, দেশেরও স্বার্থ এর সাথে যুক্ত, অর্থাৎ তারা নিরাপত্তার প্রশ্নটি গুরুত্ব দিয়ে তারা দেখছেন সেটা। আপনারা লক্ষ্য করেছেন কি জানি না, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটা ফেসবুক পোস্টও কিন্তু ভাইরাল হয়েছে। আমি জানি না এটা ওনার বিএনপির লোকজনই শেয়ার করেছে। সেখানে জাইমা রহমানে কিন্তু কিছু আশঙ্কা প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে যেটা বিষয় সেটা হলো যে তারেক রহমানের উপস্থিতির ক্ষেত্রে, দেশের ভেতরে উপস্থিতির ক্ষেত্রে উনি যতক্ষণ না নিরাপদ বোধ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ঘটছে না। কারণ আপনি দেখেন যে একটার পর একটা ডেট কিন্তু আসছে। নেতারা সালাউদ্দিন সাহেব বললেন যে নভেম্বরের অত তারিখের মধ্যে আসছেন, এর আগে বলেছে অক্টোবরের মধ্যে আসছে, ডিসেম্বরে একটা ডেডলাইন তারা দিয়েছিলেন, কিন্তু বাস্তবতা হলো তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিতে পারছেন না। এটাই আমরা দেখতে পাচ্ছি সেটা। ফলে এটা নিয়ে জল্পনা কল্পনা হবে, এটা নিয়ে আলাপ আলোচনা হবে, এটাকে কিন্তু রোধ করা যাবে না, কোনো যুক্তি দিয়ে এটাকে রোধ করা যাবে না। এবং সেই জায়গা থেকেই সাংবাদিকরা প্রশ্ন করছে, যেখানে পাচ্ছে প্রশ্ন করছে, কারণ এটার সাথে মানুষের অনেক কিছু সেটা। তো এখানে আপনি যেটা বললেন যে সরকারের পক্ষ থেকে প্রেস সচিব সাহেব তিনি এক ধরনের অবস্থান ব্যক্ত করেছেন। তো আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের এখনকার যে সরকার আছে, এই সরকারের কিন্তু সবকিছুর উপর নিয়ন্ত্রণ এগুলো জানি। এই যে মব সহিংসতা হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, আউলদের উপর হামলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা ঘটছে, কোনটার উপরে আমাদের সরকারের নিয়ন্ত্রণ সেটা বলে সরকার যদিও যদিও সরকার বলে যে কোনো ঘাটতি নেই, আমরা ভাবে এগুলো দেখবো, একজন জাতীয়তার পক্ষে শুধুমাত্র এই আশ্বাসের উপর ভরসা করা এটা কিন্তু ডিফিকাল্ট, যেহেতু তিনি নানান ফ্যাক্টর এখানে তিনি দেখছেন সেটা। আমাদের বিষয়টা কি, আমাদের বিষয় আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারছি না, কারণ আমাদের হাতে কোনো এই ধরনের কোনো তথ্য নেই। অর্থাৎ এই অস্পষ্টতা কিন্তু আসলে এই ক্ষেত্রে আমার একটা কথা আছে, নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। হ্যাঁ, আসলে আমি মনে করি বিএনপি এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং সেই বড় দলের সবচেয়ে বড় নেতা হচ্ছে এখন তারেক রহমান, আসলে উনি কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে এটা জনগণের কাছে ওনার আগেই স্পষ্ট করা উচিত আমি মনে করি। তা না হলে পরে হবে কি যে এই অপশক্তিগুলো, ষড়যন্ত্রকারীরা, বিভিন্ন রাজনৈতিক দল এই সুযোগ নিশ্চয়ই, কারণ আগের না আসার কারণগুলো যদি রাজনৈতিক হয়ে থাকে, কারণ এখানে আসলে দিন শেষে অবশ্যই এই জায়গাটা তাকে বলতে হবে। যদি উনি পরিষ্কার না করে, কালকেই মনে করেন বিরোধী বিভিন্ন দল বলবে যে দেখেছো যে বিএনপির মতো এত বড় দলের নেতা উনি ভয়ে বাংলাদেশে আসছেন না, ওনাকে কিন্তু এটা ব্যাখ্যাটা দেওয়া উচিত। নানা আলোচনার সাথে সমালোচনারও জন্ম দিবে। অসংখ্য ধন্যবাদ ফেরদৌস মাহমুদ, সাইফুর রহমান তপন আজকে আমাদের সংবাদ সম্প্রসারণে এসে আমাদের যে আলোচ্য আজকের বিষয় সেই বিষয়ে আপনাদের ব্যক্তিগত পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকুন।